নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ভাই, সিডনি টেস্ট এক্সপেক্টেড যেরকমটা ছিল জমে ক্ষীর। হয়তো কালকেই আমরা সিডনি টেস্টের রেজাল্ট পেয়ে যেতে পারি। এবং ভাই, দুটো রেজাল্টে পসিবল, হয় ইন্ডিয়া জিতবে নয় ইন্ডিয়া হারবে, মানে হয় অস্ট্রেলিয়া জিতবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাচটা মারাত্মক হচ্ছে। এবং এমন একটা পিচ, যেই পিচটা আদেও অস্ট্রেলিয়ার প্রিপেয়ার করার দরকার ছিল কিনা সেটা হয়তো প্রশ্ন উঠতে পারে। কারণ অস্ট্রেলিয়া 2-1 এগিয়ে ছিল। নর্মালি সিডনি থেকে যেটা তোমার ফ্ল্যাট উইকেট হয়, যেখানে ম্যাচ ড্র করা সম্ভব, বড় স্কোর করা সম্ভব, বাট এটা এমন একটা উইকেট যেখানে রেজাল্ট আসবেই আসবে এবং যে কোনো টিম জিততে পারে এই টাইপের উইকেটে। অবভিয়াসলি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং অ্যাটাক কিছুটা বেটার, তবে এই টাইপের উইকেটে হয়তো তোমার যেটা হচ্ছে দুটো টিমের ফাস্ট বোলিং অ্যাটাকের পার্থক্য সেটাও কমে আসে। তবে ইন্ডিয়ার সমস্যা হয়ে গিয়েছে জাসপ্রীত বুমরাকে নিয়ে। তো চলো, যদি আজকের দিন নিয়ে কথা বলা যায়, কালকে আমরা কি এক্সপেক্ট করছি সেই নিয়ে কথা বলা যায়, রোহিত শর্মার রিটায়ারমেন্ট আপডেট বা বিরাট কোহলিকে নিয়েও আমরা কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এক্সপেক্টেডই ছিল আজকের দিনের শুরুটা কিন্তু একটা হিটেড হতে চলেছে। এবং কালকে যেভাবে শেষ হয়েছিল দিনটা, এবং সকালবেলা একদম 5টার আগে অ্যালার্ম দিয়ে উঠে পড়েছিলাম, তো শুরু থেকেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে জোশ তো প্রচুর ছিল। স্লেজিং চলছিল, যেখানে গিল, জয়সওয়ালের মতো প্লেয়ারদের আমরা ইনভলভ হতে দেখছিলাম। সব থেকে তো মজা লাগলো যে জয়সওয়াল গিয়ে হিন্দিতে স্যাম কনস্টাসকে স্লেজিং করছে। তবে দিনের প্রথম উইকেটটা কিন্তু নেয় জাসপ্রীত বুমরা, মান্নাস লাবুসেনকে আউট করে। আউটসাইড এজ, ক্যাচ আউট, আম্পায়ার আউট দেয় না, বাট এখানে স্নিকোমিটার ঠিকঠাক কাজ করেছে। তো বুমরাই প্রথম উইকেট নিয়ে শুরু করে। তবে আজকে কিন্তু সিরাজকে দারুণ ছন্দে লাগছিল। মোহাম্মদ সিরাজের কিন্তু আউট সুইং, যেটা মোহাম্মদ সিরাজের শক্তি, সেটা কিন্তু রীতিমতো এফেক্টিভ লাগছিল প্রথম থেকে, এবং কিছুটা আগে বোলিং করছিল। ফলে সিরাজ প্রথম থেকেই ভালো বোলিং করছিল এবং তার রিওয়ার্ডটা পায় একই ওভারে স্যাম কনস্টাস এবং ট্রাভিস হেডকে আউট করে। কনস্টাস যেরকম ব্যাটিং করছিল মনে হচ্ছিল যে কোনো সময় আউট হয়েই যাবে। জাসপ্রীত বুমরা তো একবার বলেই দিল এ তো নম্বর 10-এর মতো ব্যাটিং করছে। মানে বুমরা যেরকম ব্যাটিং করেছিল ফার্স্ট ইনিংসে, কনস্টাসও এই টাইপেরই ব্যাটিং করছিল। এবং সেখানে মোহাম্মদ সিরাজের একটা আউট সুইঙ্গার, জয়সওয়ালের ভালো ক্যাচ, স্যাম কনস্টাস আউট, ট্রাভিস হেড আসে একটা 4 মারে, এবং দেন আর একটা দুর্দান্ত বল, আবারও কিন্তু ট্রাভিস হেডের আর কি ব্যাটে বল লাগে, ক্যাচ নেই হচ্ছে তোমার KL রাহুল, এবং সিরাজের বলে কিন্তু ট্রাভিস হেড আউট। ট্রাভিস হেডকে যদি আউট করতে হয়, এটা সব থেকে ভালো উপায়, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ব্যাটে নিয়ে আসা যায়। যখন বল পুরনো হয়ে যায় ট্রাভিস হেড কিন্তু এসে মারবে, বাট নতুন বল যখন বল মুভমেন্ট করছে সেই সময় কিন্তু ট্রাভিস হেড সমস্যায় পড়বে। কালকেও কিন্তু ট্রাভিস হেডের উইকেটটা ইন্ডিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে, স্যাম কনস্টাসের উইকেটটাও। কারণ এই টাইপের রান চেস করতে গেলে এরকম অ্যাটাকিং ব্যাটসম্যানরাই কি প্লেয়ার হয়, মানে ইন্ডিয়া কত টার্গেট দেবে তো আমরা জানি না, বাট যদি তারা 30-35 রান বা 40 রানের দুটো ইনিংস খেলে দেয়, সেখানে ইন্ডিয়া পিছিয়ে পড়বে। তো এই দুটো উইকেট কালকেও গুরুত্বপূর্ণ হবে। বাকি কিন্তু ওয়েবস্টার এবং স্টিভেন স্মিথের মধ্যে একটা পার্টনারশিপ হয়। ইন্ডিয়া কিন্তু সব থেকে বেশি যে প্লেয়ারটাকে মিস করলো সেটা হচ্ছে মিচেল মার্শ। মিচেল মার্শ কিন্তু একটা ওয়াকিং উইকেট ছিল, সেই জায়গাতে ওয়েবস্টার এসে কিন্তু 57 রান করে গেল। আর ইন্ডিয়ার জন্য সমস্যা হয়ে গেছিল জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরার কিন্তু ইনজুরি লেগেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তার স্ক্যান হয়েছে আজকে, তার একটা ব্যাক স্প্যাজম হয়েছে। এবং ভীষণই খারাপ খবর এটা, যে কালকে বুমরা আদৌ অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না বলা যাচ্ছে না। হতেই পারে ভাই, যেভাবে পিঠের মধ্যে আর কি গোটা ইন্ডিয়ান টিম, গোটা আমাদের মানে ভারতীয়দের আশা ভরসা বয়ে বেড়াচ্ছে, যেরকম লং লং স্পেল করে গেছে, সেখানে ভয় এটা ছিল যে বুমরার ইনজুরি লাগতে পারে। সেই ভয়টাই কিন্তু সত্যি হয় সামনে এলো। হোপফুলি বুমরা ফিরবে, এই সেকেন্ড ইনিংসে বোলিং করুক, তারপর ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তার আগে আর খেলার দরকার নেই। এই সমস্যা আগেও বুমরার হয়েছিল, জানি না ভাই। তবে বুমরা ফিট না থাকলে একটু ইন্ডিয়ার সমস্যা হবে। তবে সেখানেই চিন্তা ছিল যে বুমরা যখন নেই সিরাজকে সঙ্গ দেবে কে। কারণ প্রসিদ্ধ কৃষ্ণর যদি আমরা প্রথম স্পেলটার কথা বলি, ভালো লাগেনি। কারণ সেই জায়গাতে তোমার যেখানে সামনের দিকে অত মুভমেন্ট ছিল, প্রসিদ্ধ কৃষ্ণ কিছুটা পেছনের দিকে বল করছিল, ব্যাক অফ দ্য লেন্থ বোলিং করছিল। ফলে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে সেটা খেলা ইজি হচ্ছিল। স্মিথ একবার 6 মারে, ওয়েবস্টার 4 মারে। কিন্তু সেকেন্ড স্পেলে যখন প্রসিদ্ধ কৃষ্ণ এলো, তখন রীতিমতো ইমপ্রেসিভ বোলিং করেছে। এবং জাসপ্রীত বুমরার অনুপস্থিতিতে পরের দিকে এসে তোমার প্রসিদ্ধ কৃষ্ণ এবং নীতিশ কুমার রেড্ডি যে বোলিংটা করে গেছে, সেটা ইন্ডিয়াকে অনেক হেল্প করেছে। অ্যাকচুয়ালি যখন বুমরা নেই দেখলাম, তখন আশা করছিলাম ভাই যেন অস্ট্রেলিয়ার লিড 50-এর বেশি না হয়, বাট ইন্ডিয়াই 4 রানের লিড নিয়ে চলে গেল লাস্ট অব্দি। আর বিরাট কোহলি বারবার ব্যর্থ হয়েছে, আজকেও একইভাবে ব্যর্থ হয়েছে। ব্যাটিং নিয়ে পরে আসছি, বাট আমি কেন বিরাট কোহলিকে এই টেস্ট সিরিজ থেকে ড্রপ হোক সেটা চাইছিলাম না। কারণ সবসময় যে ফিল্ডের মধ্যে এনার্জিটা রাখে, এবং জাসপ্রীত বুমরা উঠে যাবার পর বিরাট কোহলির ক্যাপ্টেন্সিও ভালো ছিল, প্লেয়াররা সবসময় সজাগ ছিল। সেই কারণেই হয়তো আমরা ভালো ভালো ক্যাচগুলো স্লিপে নিতে দেখেছি, যেগুলো আগের টেস্টে কিন্তু মিস হয়েছিল। এবং সেখানেই দাঁড়িয়ে কিন্তু তোমার স্টিভ স্মিথকে আউট করে প্রসিদ্ধ কৃষ্ণ, ভালো ক্যাচ KL রাহুলের। দেন পরবর্তীকালে কিন্তু
অ্যালেক্স ক্যারিকে প্রসিদ্ধ কৃষ্ণ একটা ব্রিলিয়ান্ট ডেলিভারিতে বোল্ড করে, অ্যালেক্স ক্যারিও 21 রান করে যায়। তারপর নীতিশ রেড্ডি এসে পরপর দুটো ওভারে কিন্তু কামিন্সকে আউট করে, মিচেল স্টার্ককে আউট করে। একবার কিন্তু তোমার ভালো ক্যাচ নাই কেএল রাহুল, স্টার্কের ক্যাচটা দারুণ ক্যাচ ছিল, এবং কামিন্সের ক্যাচটা নাই কোহলি। স্লিপ ফিল্ডিং কিন্তু খুব ভালো হয়েছে, ক্যাচগুলো খুব ভালো ধরেছে। তো ওখানে নীতিশ রেড্ডি দুটো গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তুলে নিয়ে যায়, কারণ স্টার্ক বা কামিন্স তারা কিন্তু ব্যাট হাতে ইন্ডিয়াকে যথেষ্ট সমস্যায় মাঝে মধ্যেই ফেলেছে। দেন তার পরের ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণ এসে কিন্তু ওয়েবস্টারকে আউট করে, যেখানে আবারও জয় সোয়ালের একটা দুরন্ত ক্যাচ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে 162 রানে যেখানে 6 উইকেট ছিল অস্ট্রেলিয়ার, সেখান থেকে 166-তে 9 উইকেট পড়ে যায়। যদিও আবারও বোল্যান্ড এবং লিওন 15 রান অ্যাড করে, যেটা এই উইকেটে অনেক বেশি রানই, তবে সিরাজ এসে কিন্তু বোল্যান্ডকে আউট করে ইন্ডিয়া 4 রানের লিড পেয়ে যায়। লিড পাওয়া মানে 4 রানের লিড তো এমন কিছু বড় লিড নয়, বাট একটা মেন্টালি কিছুটা এগিয়ে থাকে এটা বলা যেতে পারে। তবে এসে দিন যা শুরু করলো তোমার জয়সওয়াল, মিচেল স্টার্কও প্রচুর বোলিং করেছে, তারও একটু ইনজুরি নিয়ে সমস্যা হচ্ছিল। এবং এই পিচে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছিলো যে এই পিচে দাঁড়িয়ে থাকা যাবে না, এই পিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি রান করতে পারবে না, একটা না একটা এমন বল আসবে তুমি আউট হবেই। তো সেখানে ইন্ডিয়ান টিমের অ্যাপ্রোচটা অনেক ক্লিয়ার ছিল, যদিও পার্সোনালি আমার মনে হয়েছিল হয়তো কেএল রাহুল একটা দিক ধরে খেলার চেষ্টা করবে, বাট ইন্ডিয়ান টিম কিন্তু পরে বুঝলাম যে সঠিক অ্যাপ্রোচটাই নিয়েছে, এই পিচে ধরে খেলার মতো পিচ ছিল না এটা। জয়সওয়াল প্রথম ওভারে মিচেল স্টার্ককে 4টে 4 মারলো, কি শুরু ছিল স্টার্ককে 4টে 4। এবং অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ওপেনিংয়ের স্টার্টটা খুব ভালো হয়েছিল, প্রায় 7 ওভারেই 40-42 রান হয়ে গেছিল, উইকেট হারায়নি। বাট দেন স্কট বোল্যান্ড আসে। এবার এই বোল্যান্ডকে নিয়ে কি বলবো, মানে এই প্লেয়ারটা সাদা সিধা প্লেয়ার, বাইরে বসে থাকে, ওয়েট করতে থাকে কবে স্টার কামিন্স অথবা হ্যাজলউডের মধ্যে কেউ খেলবে না, আমি খেলবো। আসে একই জায়গাতে বল করে যায়, করেই যায় মেশিনের মতো, উইকেট নিয়ে যায়, বিশাল কিছু সেলিব্রেশনও করে না। কি বলবো ভাই প্লেয়ারটাকে, মানে শুধু চুপ করে অ্যাপ্রিসিয়েটই করতে হবে, ভাই ভালো প্লেয়ার। তার জবাব ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কাছে নেই, কারোর কাছেই থাকে না অ্যাকচুয়ালি। ইংল্যান্ডের এগেনস্টে বোধহয় একবার 7 রান দিয়ে 6 উইকেট নিয়েছিল, দারুণ বোলার ভাই, কিছু বলার নেই সেখানে। বোল্যান্ড আসে তোমার কেএল রাহুলকে বোল্ড করে, দেন জয়সওয়ালকে যে ডেলিভারিতে আউট করে, ওখানে জয়সওয়াল মারতে যাক বা ডিফেন্ড করতে যাক, আউট হবেই হবে, ওই টাইপের একটা ডেলিভারি ছিল। তবে তারপর কিন্তু সব থেকে বেশি নজর ছিল শুভমান গিল আর বিরাট কোহলির পার্টনারশিপের ওপর। বিরাট কোহলির কন্টিনিউয়াসলি ব্যাট ফর্ম, শুভমান গিলকে নিয়ে আসা হয়েছে রোহিত শর্মাকে সরিয়ে, রোহিত নিজে সরে গেছে, যাই হোক সেটা। তো সেই জায়গাতে কিন্তু এই পার্টনারশিপটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, এই দুটো প্লেয়ারের উপর সব থেকে বেশি দায়িত্ব ছিল। এবং হয়তো এইটা কোহলির অস্ট্রেলিয়ার মাটিতে লাস্ট টেস্ট ইনিংস ছিল, আর হয়তো অস্ট্রেলিয়াতে টেস্ট ক্রিকেট খেলতে আমরা বিরাট কোহলিকে দেখবো না। কিন্তু তারপরও বিরাট কোহলি সেই একইভাবে একই ফ্যাশনে আউটসাইড অফ স্ট্যাম্পের বলে আউট হলো। এবার যদি এতবার একইভাবে আউট হয়, সেখানে কিছু বলার নেই, মেন্টাল ব্লকেজ এসে গেছে যে একইভাবে আউট হয়ে মানে দোনামোনায় চলে এসেছে। মানে আমি বলছি ধরো বিরাট কোহলিকে তো টেকনিক শেখানোর অকাত আমার নেই, বাট আউটসাইড অফ স্ট্যাম্পের বলে না তুমি বোল্ড হবে, না তুমি এলবিডাব্লিউ হবে, তো ব্যাটটা নিয়ে যাওয়ার দরকার কি? বাট সেই ধৈর্য যেটা সচিন টেন্ডুলকার দেখাতে পেরেছিল, সেটা কিন্তু বিরাট কোহলি দেখাতে পারলো না। কতবার 7বার 8বার বোধহয় একইভাবে আউট হয়েছে। তো সেখানে ভাই এবার কিন্তু বিরাট কোহলির জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। এবার যদি রঞ্জি ট্রফিতে আসে, এসে রান করে, সেখানে ভাবা যাবে, নয়তো পরের টেস্টে বিরাট কোহলির সিলেকশন হবে কি হবে না প্রশ্ন থাকছে। কারণ যে ফর্মে ব্যাটিং করছে বিরাট কোহলির, মানে এবিলিটির কথা মাথায় রেখেও, বিরাট কোহলি অ্যাজ এ লিডার ফিল্ডের মধ্যে যেটা নিয়ে আসে, যেই এনার্জি নিয়ে আসে, সব কিছু মাথায় রেখেও ব্যাট হাতে মানে একইভাবে আউট হয়ে কন্টিনিউয়াসলি অফ ফর্মে খেলে কিন্তু টিমে জায়গা টিকিয়ে রাখা মুশকিল। রোহিত শর্মা কি বলছে? রোহিত বলছে আমি নিজেকেই নিজে ড্রপ করেছি, কারণ আমার ব্যাট থেকে রান আসছিল না, এবং আমি এখন রিটায়ারমেন্ট নিচ্ছি না, আমি চেষ্টা করব রানের মধ্যে ফেরার। মানে কি রোহিত তাহলে রঞ্জি ট্রফিতে ফিরবে, সেই দিকে নজর থাকবে। হয়তো রোহিত বিরাট দুজনকে আমরা রঞ্জি ট্রফি খেলতে দেখতে পেতে পারি, কারণ ইংল্যান্ডে বসে থেকে তুমি কিন্তু এই টেকনিক সারাতে পারবে না। তোমাকে রঞ্জি ট্রফি খেলে রান করে একই টাইপের বলে শট মেরে রান করেই তুমি ফর্মে ফিরবে, কনফিডেন্স পাবে, দেন ভালো খেলবে। তো আই থিঙ্ক রোহিত বিরাট দুজনেরই ডোমেস্টিকে ফিরে আসা উচিত। রোহিত যেহেতু অবসর নিচ্ছে না, নিজেই ক্লিয়ার করেছে। তো সেখানে হ্যাঁ, আমরাও চাই না রোহিতের কেরিয়ারটা এইভাবে শেষ হোক, এতটা একটা লো জায়গাতে থেকে। তো সেখানে রোহিত যদি রঞ্জি ট্রফি আসে, রান করে আবার টিমে সিলেক্ট হয়ে ভালো খেলে, তার থেকে তো বেটার কিছু হয়ই না। বাট শুভমান গিল তারপর যেভাবে আউট হলো ওয়েবস্টারের এগেনস্টে, একদিক থেকে ঋষভ পন্থ অ্যাটাক করছে, কি দরকার ছিল, কি বাজে আউট, সব থেকে বাজে আউট কিন্তু শুভমান গিল দুটো ইনিংসে হয়েছে। কোহলি বাদ দাও, একইভাবে তো আউট হচ্ছেই, বাট শুভমান গিল যেভাবে দুটো ইনিংসে আউট হলো খুবই জঘন্য। তবে দিন কিন্তু ঋষভ পন্থের ইনিংস, তো একদিকে রবীন্দ্র জাদেজা, উল্টো দিকে ঋষভ পন্থ জানতো যে এই পিচে কিন্তু দাঁড়িয়ে থেকে রান হবে না। ফার্স্ট ইনিংসে দাঁড়িয়ে থাকলে ঋষভ পন্থ কী করতো, হয়তো 20 রান করতো, আউট হয়েই যেত। এমন একটা পিচে খেলা হচ্ছে, এমনভাবে বোলিং হচ্ছে, সেখানে ওই টাইপের ইনিংস তোমার 33 বলে 61 রান করেছে, ফুল অ্যাটাক। এবং ওই ড্রিঙ্কস ব্রেকটা না এলে, ওই যে একটা খেলার মধ্যে বাঁধা পড়লো ওই সময়টা, হয়তো সেটা না হলে ঋষভ পন্থ আরও বেশিক্ষণ খেলতে পারতো। ওই যে একটা ড্রিঙ্কস ব্রেকের ব্রেক এলো, ওটাই হয়তো মনঃসংযোগে ব্যাঘাত ঘটালো,
বাট ঋষভ পন্থ যে ইনিংসটা খেললো 33 বলে 61, এই টাইপের একটা স্পাইসি পিছে 6টা 4 4টে 6, পেছন দিকে ফিল্ডার আছে তারপরেও লেগ সাইডে 6 মারছে। ভাই একবার তো তোমার ওয়েবস্টারকে যে 4টা মারলো, একই ওভারে পরপর 3টে 4 মারলো, তার মধ্যে একটা যে পড়ে গিয়ে 4 মারলো, আলাদা আলাদা সব শট খেলেছে। আর এই টাইপের শট খেলেই এই পিচে রান হবে সেটা কিন্তু ঋষভ পন্থ করে দেখিয়েছে। সব থেকে বেশি সমালোচনা ড্রেসিং রুমেও ঋষভ পন্থকে নিয়ে হয়েছিল আগের টেস্টের পর। এই টেস্টের ইন্ডিয়ার হয়ে সেরা ব্যাটসম্যান কিন্তু ঋষভ পন্থ। তো সেখানে পন্থ দেখিয়ে দিয়ে গেল তার কি এবিলিটি, ভুলভাল শট খেলে আউট না হলে পন্থ কিন্তু মেলবোর্ন টেস্টেও ইন্ডিয়াকে ভালো জায়গাতে রাখতে পারতো, ইভেন ম্যাচটা ড্র করাতে পারতো। তবে সেটা অতীত। আজকে পন্থ যে ইনিংসটা খেললো ব্রিলিয়ান্ট ইনিংস, মারতে গিয়ে আউট হয়েছে, ওইভাবেই সফলতা পেয়েছিল, তো দেন কিছু বলার নেই। তবে তারপর তোমার নীতিশ কুমার রেড্ডি হতাশ করলো, কারণ ন্যাচারাল গেম খেলেই এই পিচে রান আসছে, যেটা ঋষভ পন্থ করে দেখিয়েছে। নীতিশের ন্যাচারাল গেমটা হচ্ছে অ্যাটাকিং, রান করে খেলা, সেটা কিন্তু করতে যায়নি। অনেকবার ডিফেন্ড করে 20টা বল ডিফেন্ড করে একটা বল মারতে গিয়ে কিন্তু ক্যাচ আউট হয়ে গেল, বাজে আউট হলো। তো সেখানে দেখো যদি তুমি ডিফেন্স করে যাও, জাদেজার দিকে দেখো, জাদেজা কিন্তু তোমার খেলেছে হচ্ছে 39টা বল, রান করেছে 8। এবার জাদেজার অ্যাপ্রোচ আমি খারাপ বলছি না, তবে তুমি ভেবে দেখো লাস্টের দিকে যে ক্যাচটা স্টিভ স্মিথ উসমান খোয়াজার ক্যাচ ধরতে গেল, ক্যাচটা মিস হলো, ওটা ইজি ক্যাচ হয়, উসমান খোয়াজার হাতের ক্যাচ ছিল, স্টিভ স্মিথের পাকামির জন্য মিস হয়েছে। বাট জাদেজা সেখানে এতগুলো বল খেলেও 6 রানে আউট হয়ে যেত, সেরকমই ব্যাপার ছিল। তো সেখানে বেশিক্ষণ ক্রিজের টিকে থেকে লাভ নেই, যতটা সম্ভব রান করা যায় করতে হবে। দেখা যাক কালকে ইন্ডিয়া কি 55 রান আউট করতে পারে, 200-র ওপর কি টার্গেট অস্ট্রেলিয়াকে দিতে পারে, কারণ এই মুহূর্তে ইন্ডিয়ার লিড হচ্ছে 145 রানের। যদি 200-র ওপর টার্গেট দেয়, জাসপ্রীত বুমরা অ্যাভেলেবেল থাকে, মেবি কিন্তু ইন্ডিয়া ম্যাচটা বার করে নেবে, সেই টাইপের পিচ আছে। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং ম্যাচ কিন্তু কালকে হতে চলেছে। হোপফুলি ইন্ডিয়া 200+ টার্গেট দিতে পারবে, প্রসিদ্ধ কৃষ্ণ সিরাজের উপর আবার বড় দায়িত্ব থাকবে, আর বুমরা ফিরুক, এটাই সবাইয়ের প্রার্থনা হওয়া উচিত। মানে পিচ কিন্তু রীতিমতো আরও মানে ভাঙছে, একটা বল স্কট বল্যান্ড করলো যেখানে ওয়াশিংটন সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর উসমান খোয়াজার মুখটা কেমন হয়ে গেছে যে এই পিচে আমাদেরকেও ব্যাট করতে আসতে হবে এটা ভেবে, যে বল এসব কি করছে, জাদেজা তো বলেই ফেললো যে এসব বল করা যায় না, তুমি এসব কি বল করছো। তো সেখানে কিন্তু পিচে অনেক কিছুই হচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়াকে 200+ টার্গেট যদি ইন্ডিয়া দিতে পারে, ভালো বোলিং করতে পারে ঠিকঠাক লেন্থে, মেবি কিন্তু ম্যাচটা ইন্ডিয়া বার করতে পারবে। দেখা যাক, কালকের দিনটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে। তো তোমাদের কি এক্সপেকটেশন কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।